আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তোমরা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে সেটা বুঝে ফেলছো। তারপরেও আমি একটু বলে নিই, তোমরা যারা ইতিমধ্যে তোমাদের যে এসএসসি দাখিল ভোকেশনাল কিংবা এসএসসি জেনারেল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাটা শেষ করলা, তোমাদের জন্য তোমরা যারা ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছো, অর্থাৎ তোমাদের এই এসএসসি ব্যাচের মধ্যে তোমরা যারা এমন আসো, তোমরা ডিপ্লোমা করতে চাও এবং ডিপ্লোমা কোর্সে তোমরা ভর্তি হতে চাও এবং তোমাদের টার্গেটটা সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেগুলাতে। তো তোমরা আশা করি জানো যে গত বছর থেকে আমাদের যে ডিপ্লোমা কোর্সগুলো আছে বা ডিপ্লোমা যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি প্রতিষ্ঠান, সেগুলোতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়ে যোগ্যতা যাচাই করে, অর্থাৎ মেধা তালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। তো সেরকমভাবে বা এই বিষয়টা যেহেতু জানো, তো সেহেতু অবশ্যই তোমাকে পরীক্ষার পর অর্থাৎ এসএসসি পরীক্ষা শেষে এখন আর বসে থাকলে হবে না। ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত, ভর্তি পরীক্ষার যে ডেটটা দিবে সার্কুলার অনুযায়ী, তার আগে পর্যন্ত তোমাদের যতটুকু সম্ভব এই ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যেমনটা আমরা গত বছর অর্থাৎ প্রথমবারের মতো যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল 2025 সন, তাদের জন্য কিন্তু আমাদের এই পাপেল এডুকেয়ার সর্বোচ্চ সফলতাপূর্ণ একটা ব্যাচ ক্রিয়েট করেছিল, যেটার নাম ছিল ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার। তো সেখানে কিন্তু আমাদের শিক্ষার্থী যারা আমাদের কোর্সে ছিল, তারা কিন্তু সবাই শতভাগ তাদের ইচ্ছা মতো ভালো ভালো টেকনোলজি এবং তারা যে ইনস্টিটিউটটা বেশিরভাগ ক্ষেত্রে তারা পছন্দ করেছিল, তারা কিন্তু সেগুলাতেই বর্তমানে দ্বিতীয় পর্বে তারা কিন্তু অধ্যয়ন করছে। তো সেরকম তোমাদের ইচ্ছাও যদি এরকম থাকে এবং আমাদের সাথে যদি তোমরা প্রিপারেশন নাও, তাদের মতো তোমরাও কিন্তু এরকম ভালো, অর্থাৎ তোমার ইচ্ছা মতো এবং তোমার যে সর্বোচ্চ জন্য তোমার জন্য সর্বোচ্চ যেটা ভালো হবে, সেই প্রতিষ্ঠানে তুমি তোমার সাবজেক্টে বা তোমার টেকনোলজিতে তুমি ডিপ্লোমা কোর্সে চান্স পাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি করতে পারবা। তো আমরা এই কারণে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা যেহেতু আমাদের প্রথমবারের মতো যে পরীক্ষাটা হয়েছিল 2025 সনের শিক্ষার্থী যারা ছিল, তারা যে একটা পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বিগত সনের যে প্রশ্নের ব্যাপারটা বা সিলেবাসের যে একটা ধারণা, সেটা কিন্তু টোটালি তাদের ছিল না। তো যেহেতু তোমরা দ্বিতীয় ব্যাচ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, তো এখানে কিন্তু তোমরা একটা সুবিধা পাচ্ছ। ওই প্রথম ব্যাচে যারা ছিল আর কি, তাদের জন্য যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা বা তারা যে প্রশ্ন দিয়ে ভর্তি পরীক্ষাটা দিয়েছে, তোমরা কিন্তু সেই প্রশ্নের উপর ভিত্তি করে বিশ্লেষণ করে বা আমরা সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে বিশ্লেষণ পূর্বক একটি বিষয়ের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বা সিলেবাসটা কি হবে, এরকম একটা অ্যানালাইসিস বা এরকম একটা তোমাদের বিষয়বস্তু আমরা জানাতে পারবো এবং তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারবা। তো এই সিরিজের ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টার প্রশ্ন বা আমরা গত সালের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্ন থেকে যে বিষয়টার প্রশ্নগুলো নিয়ে আমরা সমাধান দেখব, সেটা আমাদের যে এখানে তোমরা দেখতে পারো, তোমাদের যে স্লাইডটা বা লেকচারটা আমি সাজিয়েছি, সেটা আমরা পদার্থবিজ্ঞান অংশ। ঠিক আছে, আমরা সিলেবাস সম্পর্কে যদি একটা ধারণা দিই মানবন্টন, সেখানে আমরা যে বিজ্ঞান অংশটা থাকে আমাদের ভর্তি পরীক্ষায়, যে প্রশ্নগুলো হবে এমসিকিউ গুলো হবে বিজ্ঞান থেকে টোটাল 20টা, সেখানে রসায়ন এবং পদার্থ এই দুইটা সাবজেক্টকে বিজ্ঞান বলতে মিন করে। তো এখানে 20টা এমসিকিউ এর মধ্যে 10টা পদার্থ বিজ্ঞান থেকে আসে আর 10টা রসায়ন থেকে আসে। তো সেই 10টা যেটা পদার্থ বিজ্ঞান থেকে গত বছর অর্থাৎ 2025 সনের পরীক্ষায় এসেছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আমাদের 2026-27 ব্যাচের বা 26-27 সেশনের যে ভর্তি পরীক্ষাটা, সেটার একটা প্রস্তুতি হতে যাচ্ছে। ওকে, তো আমরা একটু দেখি যে এটা আমরা যেই আমাদের সেট অনুযায়ী প্রশ্ন হয়েছিল গত বছর। তো এখানে টোটাল 4টা সেট ছিল। সেটের মধ্যে কিন্তু আসলে প্রশ্নগুলো একই থাকে, শুধুমাত্র প্রশ্নের যে সিরিয়ালটা সেটা কিন্তু ভিন্ন থাকে, এটা আশা করি তোমরা জানো। অর্থাৎ এরকম যমুনা, সুরমা, মেঘনা, পদ্মা, এরকম 4টা সেট ছিল। তো সুরমার যে প্রশ্নটা 7 নাম্বার, সেটা যমুনাতে ছিল হয়তো 18 নাম্বার কিংবা 14 নাম্বার, এরকম উল্টাপাল্টা ছিল। এমনিতে প্রশ্নগুলো কিন্তু ঠিকই। তো আমরা প্রশ্নের সিরিয়াল অনুযায়ী যে সেটটা সমাধান করব, সেটা সুরমা সেট। এবং এই সুরমা সেটের যে পদার্থবিজ্ঞানের যে প্রশ্নগুলো যেটা যত নাম্বারে ছিল, সেটাও আমি নাম্বারটা দিয়ে রাখছি। এবং তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা
লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলে হচ্ছে তোমরা গত বছরের যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখতে পারবা, ডাউনলোড করতে পারবা পিডিএফ, এবং হচ্ছে সিলেবাস সম্পর্কিত একটা আইডিয়া পাবা। এবং আমাদের পাপিলিটি কেয়ার যে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার, তোমাদের নতুন যারা হচ্ছে এই সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হচ্ছে আমরা কিভাবে কোর্স করাবো, বা তোমাদের জন্য হচ্ছে কি কি করণীয় হবে, কোর্সটা যদি নাও করো তারপর তুমি হচ্ছে নিজে নিজে বাসায় পড়লে কিভাবে, কোন সাবজেক্ট কতটুকু, কোন কোন টপিক পড়লে হচ্ছে প্রস্তুতিটাকে হচ্ছে হাই করতে পারবা, সেই বিষয়গুলো হচ্ছে জানতে পারবা। এই যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কের কথাটা বললাম, এখানে ক্লিক করে এই পোস্টটা পড়ো, তাহলে হচ্ছে তুমি একটা আইডিয়া পাবা। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তুমি হচ্ছে আমাদের প্রতিনিয়ত এই প্লে লিস্টেই তোমাদের জন্য হচ্ছে নিয়মিত ভিডিও আপডেট হবে, এবং এখানে হচ্ছে উপদেশমূলক এবং হচ্ছে প্রস্তুতিমূলক এবং হচ্ছে বিশেষ বিশেষ ক্লাসের ভিডিও আমরা দিব। ঠিক আছে, আচ্ছা, যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তো সেই ক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজটা আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, সেখানে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কোর্সের নির্ধারিত যে ফিটা আছে সেই ফিটা পরিশোধ করে ভর্তি হতে পারবে। এবং আমাদের এই কোর্সের সাথে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল বই থাকবে ভর্তি প্রস্তুতিমূলক, তো সেই বইটাও তোমরা পাবা কোর্সের সাথে। ওকে, তো চলো আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখি আমাদের সুরমা সেটে হচ্ছে আমাদের যে পদার্থবিজ্ঞানের প্রথম প্রশ্নটা ছিল সেটা ছিল 7 নাম্বার হচ্ছে এমসিকিউ হিসেবে আসছিল। ওকে, তো এখানে প্রশ্নটা হচ্ছে খুবই হচ্ছে সহজ এবং হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। তো আসলে আমাদের গত সালের যে ভর্তি পরীক্ষাটা যেহেতু হচ্ছে প্রথমবারের মতো ছিল, হয়তো এই কারণেই একটু হচ্ছে তুলনামূলকভাবে সহজ বা তুলনামূলকভাবে বেশি কঠিন না এরকম প্রশ্ন করা হয়েছিল। তো যেহেতু তোমরা একটু দ্বিতীয় ব্যাচ, তাহলে কিন্তু অবশ্যই গত বছর অর্থাৎ প্রথমবারের তুলনায় কিন্তু একটু অবশ্যই কঠিন হবে, তাই না? আচ্ছা, তো আমাদের প্রিপারেশনটা কিন্তু সেভাবে রাখতে হবে। আমরা যদি এরকম মনে করি যে প্রশ্নটা দেখলাম আমরা হচ্ছে গত সালের, এবং এখানে হচ্ছে সহজ প্রত্যেকটা প্রশ্ন, এর ফলে যদি আমরা আমাদের প্রিপারেশনটাকে হচ্ছে কি করি, হালকাভাবে নিই, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে হচ্ছে ভালো করতে পারবো না, যখন দেখবো যে তুলনামূলকভাবে কঠিন প্রশ্ন হয়েছে। তো আমাদের আগে যাই হয়ে থাকুক না কেন, আমাদের সর্বোচ্চ কঠিনের জন্য হচ্ছে নিজেকে প্রস্তুত করতে হবে। ওকে, আচ্ছা, তো প্রশ্নটা কি আমরা একটু দেখি। আমাদের প্রশ্নটা হচ্ছে, তোমরা নিজেরাই পারবা, পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন না? আমরা যদি পানিকে তাপ দিই, তাহলে এটা তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যখন 100 ডিগ্রিতে পৌঁছাবে তখন সেটা বাষ্পে পরিণত শুরু করবে। তাহলে এখান থেকে এমনিতেই বোঝা যাচ্ছে যে গ নাম্বার যেটা আছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, খুব সিম্পল। তারপর আসো, আমাদের যে পরবর্তী যে পদার্থবিজ্ঞানের প্রশ্ন ছিল সুরমা সেটে, সেটা ছিল 10 নম্বরে, এবং এই প্রশ্নটা ছিল হচ্ছে পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়। এখানে আমাদের অপশন ছিল অক্সিজেন, এখান থেকে আমাদের অপশন ছিল সিলিকন, অপশন ছিল ইউরেনিয়াম, এবং হচ্ছে সোডিয়াম ছিল। ঠিক আছে, তো আমরা এখানে যদি পারমাণবিক চুল্লির কথা চিন্তা করি, অর্থাৎ যেমন ধরো হচ্ছে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি আমাদের বাংলাদেশে অবস্থিত, তো এটা দিয়ে একটা উদাহরণ দিলাম। তো সেখানে আসলে কোন ধরনের পদার্থ বা কোন মৌলটা হচ্ছে ব্যবহার করা হয়, এখানে যে উদাহরণটা দেওয়া আছে। তো এখানে আমাদের যে ইউরেনিয়ামটা আছে, আমরা বর্তমান সময়ে যে এখানে আমরা যে একটা ওই বিশ্বযুদ্ধের ব্যাপার পাইতেছি, ঠিক আছে, ওই ইরান আমেরিকার যে ব্যাপারটা আছে আর কি, এটা তো আমরা সবাই জানি। এবং এখানে যে একটা হচ্ছে ম্যাস ডিস্ট্রাকশনের একটা যে কথা উল্লেখ করা হয়, আমি নামটা বলতেছি না, ভিডিওতে প্রবলেম হতে পারে এই কারণে, যেহেতু এটা একটা শিক্ষামূলক ভিডিও। তো এখানে যে ওই জিনিসটা বানাইতে যেই হচ্ছে পরমাণুটা লাগে, সেটা হচ্ছে কি ইউরেনিয়াম, তাই না? তো এখানে আমাদের এই বিষয়টা হচ্ছে ইউরেনিয়াম। পারমাণবিক ড্যাশ, এভাবে মনে রাখবে আর কি, পারমাণবিক ড্যাশ বানাইতে আমাদের কি লাগে, ইউরেনিয়াম লাগে। তো এখানে আমাদের পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ইউজ হচ্ছে। তো এখানে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া আছে যে পারমাণবিক চুল্লিতে, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটাকে আমরা বলতেছি ইংরেজিতে, তো এই ক্ষেত্রে জ্বালানি হিসেবে এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর জ্বালানি হিসেবে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। এর মধ্যে হচ্ছে ইউরেনিয়াম, যেটার হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা যেটা হচ্ছে 235, অন্যতম একটা প্রধান জ্বালানি। ওকে, এটা। তারপর আসো, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল সুরমা সেটে পদার্থবিজ্ঞানের প্রশ্ন ছিল হচ্ছে 18 নাম্বার। তো এটা হচ্ছে প্রশ্নটা খুবই হচ্ছে একদম ইন্ডিকেটিভ একটা প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক টাইপের একটা প্রশ্ন, যে কাজের একক কোনটা। ঠিক আছে, তো এখানে কাজের একক হচ্ছে জুল, আমরা জানি কাজের একক কি জুল, আমরা পদার্থবিজ্ঞানে নিশ্চয়ই আমরা এটা পড়ছি, তাই না? যে কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল। ওকে, তাহলে এখানে দেখো আমাদের আর কি দেওয়া ছিল হচ্ছে ওয়াট দেওয়া ছিল, নিউটন দেওয়া ছিল, কেলভিন দেওয়া ছিল। ওকে, তো এখানে আমাদের যে কেলভিন হচ্ছে কি তাপমাত্রার একটা যে স্কেল আছে, তো তাপমাত্রা এটা এককের মধ্যে পড়ে, নিউটন হচ্ছে বলের একক নিউটন। ওকে, তো এখানে ওয়াট হচ্ছে আমাদের যে ক্ষমতার একক বা পাওয়ারের একক ওয়াট। ওকে, তো এখান থেকে আমাদের যে কাজের একক, এটা জুলটা হচ্ছে আমাদের কি কাজের একক। তাহলে আমাদের যেহেতু কাজের এককের কথা বলছে, সেহেতু আমাদের জুলটা ঠিক চিহ্ন দিতে হবে। ওকে, তো এখানে ব্যাখ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানে ওয়ার্ক
বা কাজ, ঠিক আছে। তো এখানে আমাদের যে এটার যে এককটা আছে সেই এককটা হচ্ছে কি জুল, ওকে, এককটা হচ্ছে কি জুল। তো আর ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ঠিক আছে, ওয়াটটা হচ্ছে কি ক্ষমতার একক। এটা এটা হচ্ছে তোমরা আর কি গুলিয়ে ফেলতে পারো। তো জুল হচ্ছে কাজের একক, জুল হচ্ছে কাজের একক, আর ওয়াট যেটা আর কি, তো এটা হচ্ছে আমাদের কি শক্তি এবং ক্ষমতার মধ্যে উল্টাপাল্টা হতে পারে। যেমন আমরা হচ্ছে জুলটাকে হচ্ছে এখানে যদি কাজ না থাকে, যদি আমাদের শক্তি থাকতো, ঠিক আছে, শক্তি যদি দিত, ঠিক আছে, শক্তি এবং কাজের একক একটাই জুল, ওকে। আর যদি আমাদের ক্ষমতা বলা হয়তো তাহলে এই ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক, ওকে। তো এই কারণে আমরা হচ্ছে শক্তি এবং ক্ষমতার মধ্যে একটা গোলমাল তৈরি করে আমরা এই জিনিসটা হচ্ছে ভুল করতে পারি, যে এখানে জুল হবে না কি হচ্ছে আমাদের ওয়াট হবে। এই ব্যাপারটা আসলে তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? তো এখন আসো পরবর্তী যে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কোনটি রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য শক্তির উদাহরণ। তো আমরা এটা তো একটা জ্ঞানমূলক প্রশ্ন, কোন শক্তিটা নবায়নযোগ্য, ঠিক আছে, নবায়নযোগ্য মানে হচ্ছে নতুন করে তৈরি করা যাবে বা উৎপন্ন করা যাবে, মানে শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না কোন ধরনের হচ্ছে এনার্জি, বা কোন এখানে যে চারটা এমসিকিউ দেওয়া আছে অর্থাৎ অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোন এনার্জি বা শক্তিটা হচ্ছে কি ফুরিয়ে যাবে না, অফুরন্ত। তো এখানে কয়লা, কয়লা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে মাটির নিচ থেকে পাই বা খনিজ সম্পদ টাইপ, তো তাহলে এটাও এক সময় হচ্ছে শেষ হয়ে যাবে। তারপর গ্যাস, গ্যাসও নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এটাও একটা খনিজ সম্পদ, তো এক সময় এটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর তেল, তেলও যদিও অনেক বেশি বিশাল পরিমাণে তেল হচ্ছে আছে, এবং যে দেশের যে ইসলামিক কান্ট্রিগুলো বা মিডল ইস্ট টাইপ যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে হচ্ছে তেলের পরিমাণ বেশি, ঠিক আছে। তো বিশ্বে বর্তমান সময়ে যে একটা অস্থিতিকর পরিবেশ বা অস্থিতিকর একটা ব্যাপার চলতেছে সেটা কিন্তু এই তেলের জন্য চলতেছে, তাই না, আমরা জানি। ওকে, তো এখানে তেলটাও এক সময় হচ্ছে কি শেষের দিকে চলে যাবে বা ফুরিয়ে আসবে। তবে সৌরশক্তি বা সৌরশক্তি, সূর্যের শক্তি, ঠিক আছে, তো সূর্যের শক্তি কিন্তু শেষ হয়ে যাবে না, এটা কিন্তু অফুরন্ত, এটা কিন্তু ব্যবহার করতে করতে কখনো কি যাবে না, শেষ হয়ে যাবে না। তো এখন বলতে পারো স্যার এটাও তো একসময় শেষ হবে, অর্থাৎ সূর্যেরও তো বয়স হয়ে যাচ্ছে, সূর্যও তো একটা সময় পর কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো দেখো আমাদের এই যে পৃথিবীর বয়স বা হচ্ছে আমাদের যে সূর্য, আমাদের সূর্য যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের যে সৌরমণ্ডল পুরোটাই শেষ হয়ে যাবে, তাহলে পৃথিবীও নাই, আমরাও নাই, আমাদের প্রয়োজনও নাই, তাহলে আমাদের শক্তিরও দরকার নাই, তাই না। তো ওই বিষয়গুলো হচ্ছে আধ্যাত্মিক বা হাইপোথেটিক্যাল। তো এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সৌরশক্তি, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য একটা শক্তি, ওকে। এরপর আসো আমাদের যে পরবর্তী প্রশ্ন ছিল পদার্থবিজ্ঞানের জন্য, সেটা হচ্ছে 23 নাম্বার ছিল সুরমা সেটে, ঠিক আছে, যমুনা সেটে বা হচ্ছে পদ্মা সেটে অন্য ক্রম থাকতে পারে, বা কিন্তু এই প্রশ্নটাই কিন্তু ছিল, তবে ক্রম বা সিরিয়ালটা ভিন্ন ছিল, এই আর কি। তো এই প্রশ্নটা কি, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? তো শব্দ, শব্দ পরিবহন হয় হচ্ছে বিভিন্ন মাধ্যম, মূলত হচ্ছে চারটা মাধ্যমে আমরা হচ্ছে শব্দের পরিমাপটা বা শব্দের বেগটা হচ্ছে হিসাব করি। হচ্ছে শূন্য মাধ্যম, বায়বীয় মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, আর হচ্ছে কঠিন মাধ্যম। তো এখানে কঠিন যে মাধ্যমটা আছে, কঠিন মাধ্যমে হচ্ছে যে শব্দের বেগটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি। কেন? কারণ আমরা যদি এই অন্যান্য যে উপাদানগুলো আছে, অন্যান্য যে আমাদের এখানে যে অপশনগুলো আছে সেগুলো যদি চিন্তা করি, তো এখানে দেখো বায়বীয় মাধ্যম, এখানে কোনো মাধ্যম নাই, এখানে নির্দিষ্ট কোনো মাধ্যম নেই, তো আসলে আমরা বায়বীয় মাধ্যমটাকে ওই যে যে শূন্য মাধ্যমটাকে আমরা হচ্ছে সাধারণত যে বায়বীয় মাধ্যম যেটা আছে আর কি, বায়ু বা গ্যাস, গ্যাস না বায়ুর সাথে তুলনা করি, তো এটা আসলে এরকম আসে। তো এখানে আমাদের যে বায়ুর যে গঠনটা পারমাণবিক গঠন, সেখানে যে বায়ুর যে কণাগুলো সেটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা জায়গায় বা হচ্ছে অনেক দূরে দূরে থাকে। এটা আমরা জানি পদার্থের যদি আণবিক গঠনের কথা চিন্তা করি, তরলের কথা, তরলটা হচ্ছে কি এর নির্দিষ্ট কোনো আকার নেই, এবং হচ্ছে এখানে এর যে আণবিক গঠনের ক্ষেত্রে যে এর যে অণুগুলা একটার থেকে আরেকটা দূরে থাকে, তবে বায়ুর থেকে অনেকটা কাছাকাছি থাকে আর কি, দূরে যাই হোক দূরে থাকে, ওকে। তারপর গ্যাসীয় যেটা, এটা তো বায়ুর মতো, এদের এদের যে আণবিক গঠনের মধ্যে যে একটা অংশ তার একটা অনেক ফাঁকা ফাঁকা থাকে, একটা অণু থেকে আরেকটা অণু ছুটে চলে যেতে চায় এরকম। কিন্তু কঠিন যে পদার্থটা আছে এটা কি কঠিন, নির্দিষ্ট একটা আকার আছে, অর্থাৎ এটা একটা শক্ত একটা পদার্থ, এবং এর যে আণবিক গঠন, এর আণবিক গঠনের এর যে অণুগুলা একটা আরেকটার সাথে লেগে থাকে। তো এই যে একটা আরেকটার সাথে লেগে থাকে, এর মধ্যে আণবিক কোনো গ্যাপ নাই, এর ফলে শব্দটা খুব দ্রুততম সময়ে কি হতে পারে, পরিবাহিত হতে পারে কঠিন মাধ্যমে। ঠিক আছে, তুমি যদি কানের কাছে একটা হচ্ছে পাইপ নাও, এবং হচ্ছে পাইপটা যত বড়ই হোক, তুমি যদি আর কি ওইখানে আস্তে করে কেউ টুকা দেয়, তাহলে কিন্তু সেটা কানে শোনা, কানে আসবে। কিন্তু ওই জায়গায় যদি ওই পাইপটা না রেখে যদি কেউ কি করতো, একটা টোকা দিত, তাহলে কিন্তু সেই টোকার আওয়াজটা তুমি শুনতে পাইতা না। অর্থাৎ এই ওই সামান্য টোকাটা এতটুকু পথ অতিক্রম করে তোমার কান পর্যন্ত পৌঁছাইতেই পারতো না, যেহেতু তুমি এখানে কঠিন পদার্থ ইউজ করছো পাইপ হিসেবে, সেখানে পাইপটাকে ব্যবহার করে সে খুব অল্প সময়ের মধ্যে তোমার কান পর্যন্ত পৌঁছাইছে। অর্থাৎ
এইভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি বা মনে রাখতে পারি যে কঠিন যে মাধ্যমটা আছে সেই মাধ্যমে শব্দের ব্যাগটা সবচেয়ে বেশি। ওকে, তারপর আমাদের কি ছিল, 25 নম্বর প্রশ্ন ছিল সুরমা সেটে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যেটা আসছিল আর কি, পদার্থবিজ্ঞান সম্পর্কিত, সেটা হচ্ছে চুম্বকের মেরু কয়টা। ঠিক আছে, তো আমরা চুম্বক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, নর্থ নর্থ এবং হচ্ছে সাউথ আর কি। তো আমরা যখন চুম্বকের যখন সাইন বা চিহ্ন আঁকাই, ঠিক আছে, তো আমাদের যে পদার্থবিজ্ঞানে যে একটা অধ্যায় ছিল সেখানে যে আমাদের পড়ছিলাম যে চুম্বক শক্তি একটা টপিক আমরা পড়ছিলাম, তো সেখানে আমরা কিন্তু এরকম হচ্ছে চুম্বকের যে একটা চিত্র দেখছিলাম বা চুম্বকের একটা যে ব্লক ডায়াগ্রাম দেখছিলাম, সেখানে হচ্ছে আমাদের এরকম ভাবে চুম্বক অঙ্কন করা হতো, এক পাশে নর্থ দেওয়া হয়তো এন, আরেক পাশে হচ্ছে এস দেওয়া হতো, এস এন বা এন এস, অর্থাৎ এইভাবে মেবি হচ্ছে করা হয়তো। এটা কি যে এই যে এরকম এস এন এরকম দিয়ে হচ্ছে চুম্বকের একটা মেরু বোঝানো হতো। তো এরকম একটা চুম্বকের দুইটা মেরু থাকে, ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এস এন, ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তাহলে অ্যান্সার কোনটা, এই যে ঘ নাম্বার দুইটি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। ওকে, তো এখানে ব্যাখ্যাটা কি, যে কোনো চুম্বকের সর্বদা সবসময়, যে কোনো চুম্বকের ক্ষেত্রে সবসময় দুইটা মেরু থাকে, একটি হচ্ছে উত্তর মেরু নর্থ পোল, আর একটা হচ্ছে কি দক্ষিণ মেরু যেটা হচ্ছে সাউথ পোল। ওকে, তো আমরা যদি এই চুম্বকটাকে ভেঙে ফেলি, দুই টুকরো করে ফেলি, দুই টুকরো করার পর যে টুকরাটা হবে, যে দুইটা আলাদা আলাদা টুকরা হবে, তখন অটোমেটিক্যালি সেখানে হচ্ছে আমরা ধরো হচ্ছে এর মাঝ বরাবর ভেঙে দিলাম, ভেঙে দিলে শুধু এস এবং হচ্ছে শুধু নোট দিয়ে যদি আমরা চেষ্টা করি, স্বাভাবিকভাবে আমরা বাংলা এইভাবে যদি চেষ্টা করি আর কি, স্বাভাবিকভাবে কোনো স্পেশাল ওয়েতে না, স্বাভাবিকভাবে যদি চেষ্টা করি, তাহলে এরকম আমরা চিন্তা করতে পারি যে আসলে এসটাকে আলাদা করলাম, এনটাকে আলাদা করলাম। প্রকৃতপক্ষে স্বাভাবিকভাবে এরকম হয় না, অটোমেটিক্যালি যদি এস কে এস এর সাইড থেকে ভাঙো, তাহলে হচ্ছে এখানে একটা অটোমেটিক্যালি নতুন ওই টুকরাটাতে এন ক্রিয়েট হয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে শুধু এনটাকে ভাঙছো, তাহলে অটোমেটিক্যালি নতুন যে ক্রিয়েট করা যে টুকরোটা আছে সেখানে এস এবং এন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, যত টুকরো করবা তত টুকরাতে এস এন অর্থাৎ নর্থ পোল সাউথ পোল দুইটা করে পোল তৈরি হতে থাকবে এরকম। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 26 নম্বরের ছিল। সেটা হচ্ছে প্রশ্নটা এমন যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলে, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে পরিবহন করতে পারে, খুব সহজে চলাচল করতে পারে, সেটা কি আমরা জানি পরিবাহী, তাই না? খুব সহজ এবং জ্ঞানমূলক টাইপের একটা প্রশ্ন। ওকে, তো এই হচ্ছে আমাদের কি জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। এখানে আমাদের অপশনগুলো ছিল হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কোনগুলো, যেটাকে আমরা হচ্ছে আবার ইংরেজিতে সেমি কন্ডাক্টর বলে থাকি, যে এবং হচ্ছে যার পারমাণবিক গঠনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, মানে বিদ্যুৎ পরিবহন করে না, দুই রকমের পদার্থের কথা আমরা হচ্ছে সাধারণভাবে বুঝতে পারি। একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে, আর একটা হচ্ছে করবে না। যেটা করবে সেটা তো পরিবাহী, খুব সহজে করে ফেলবে, এটা পরিবাহী, এটা তো আমরা বলেই ফেললাম। আর একটা হচ্ছে করবে না, যেটা বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে পরিবাহীর বিপরীত কি, অপরিবাহী, সেটাকে আমরা বলবো অপরিবাহী। ওকে, অপরিবাহী। আরেকটা হচ্ছে যে অর্ধপরিবাহী, অর্থাৎ মানে দুইটার মাঝামাঝি অবস্থান যে সকল পদার্থগুলো করবে, যে পরিবাহী এবং অপরিবাহী মধ্যবর্তী, মানে বিদ্যুৎ পরিবহন করে আর কি, কোনো মানে হচ্ছে একেবারে যে করে না তাও না, আর খুব ভালোই যে করে তাও না, মাঝামাঝি একটা। তো এই ধরনের যে পদার্থগুলো সেগুলোকে আমরা হচ্ছে অর্ধপরিবাহী বলি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে উদাহরণটা আমরা পারমাণবিক বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দিই, সেটা হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি, সেই সকল যে আমাদের মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি এই অর্ধপরিবাহী। ওকে, আরেকটা ব্যাপার মনে রাখবা, যে সকল পদার্থের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 4টির কম, তারা হচ্ছে কি, তারা হচ্ছে কি আর কি হচ্ছে আমাদের পরিবাহী, 4টির কম আর কি পরিবাহী। আর যাদের হচ্ছে ওই হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের যে সংখ্যাটা আছে সেটা যদি কি হয়, সেটা যদি মানে হচ্ছে পূর্ণ হয়, মানে হচ্ছে আমাদের অষ্টক এবং হচ্ছে 2-এর নিয়ম হচ্ছে একটা পরমাণু স্থিতিশীল হয়, বা এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পূর্ণ হলে আর কি সে হচ্ছে স্থিতিশীল। তো এরকমের যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে না, অপরিবাহী। ঠিক আছে, এর বাইরে যা কিছু সেগুলো আছে কুপরিবাহী। তো এখান থেকে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের যে অ্যান্সারটা কি আসলো, পরিবাহী। তো এখানে আমাদের এই ব্যাখ্যাটা দেখতে পারবা, যেসব পদার্থের মুক্ত ইলেকট্রন থাকে এবং যাদের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদের পরিবাহী বা কন্ডাক্টর বলে। অর্থাৎ মুক্ত ইলেকট্রন বলতে ধরো হচ্ছে ওই যে আমাদের যে ইলেকট্রন সংখ্যা যদি কি হয়, ওই যে 4-এর থেকে কম হয়, তাহলে হচ্ছে খুব সহজেই ইলেকট্রন আদান প্রদানের ঘটার একটা সময় থাকে। তো এই ধরনের পদার্থগুলোর কথা বলা হয়েছে। ওকে, এরপর আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল পদার্থবিজ্ঞান বিষয় থেকে, সেটা সুরমা সেটে ছিল হচ্ছে আমাদের 36 নম্বর প্রশ্নটা এমসিকিউ এর। তো এখানে আমাদের কি
আচ্ছা, তোমরা আমরা নেক্সট এটা আলোচনা করার আগে এটা তোমরা তো দেখতেই পাচ্ছ এবং যে বুঝতে পারো সহজ সহজ জিনিস, গত বছরগুলো সহজ ছিল, তো এবার যে সহজ হবে তা কিন্তু না। তো এই কারণে এই সহজ হবে ভেবে হচ্ছে প্রস্তুতিকে হালকাভাবে নেওয়া যাবে না। তো আমাদের সর্বোচ্চ কঠিনের দিকে হচ্ছে চিন্তা করে আমাদের প্রস্তুতিটাকে শুরু করতে হবে। কারণ যেহেতু গত বছরটা হচ্ছে প্রথমবার শুরু হয়েছিল, এই কারণে হচ্ছে সহজ হওয়ার যে একটা ব্যাপার এটা হচ্ছে মেনে নেওয়া যায়। তো এবার কিন্তু আসলে তোমাদের জন্য প্রথমবার না, দ্বিতীয়বার। তো যেহেতু প্রথমবার এবং হচ্ছে গতবার যেটা আর কি সহজ হয়েছিল, এটা তোমরাও জানো, আমরাও জানি, এবং হচ্ছে যারা প্রশ্ন করছিল তারাও জানে। তো যেহেতু তারা জানে যে এটা তাদের জন্য খুবই সহজ হয়ে গেছে এবং প্রথমবার ট্রাই করা হয়েছিল আর কি, তখন যেহেতু তোমরা দ্বিতীয়বার, এখন কিন্তু আর সহজ করা হবে না বা সহজ হবে না। তো তোমাদের প্রস্তুতিটাকে কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে। ওকে, তো এরকম গত সালে যারা আমাদের সাথে ছিল কিংবা যারা বর্তমানে হচ্ছে আর কি বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আছে, তাদের সাথে যদি কোনোভাবে কথা বলা বা তাদের একটা কমিউনিটিতে যোগাযোগ করতে পারো বা তাদের সাথে যদি কোনোভাবে কন্ট্যাক্ট করা যায়, তাদের থেকে কোনো পরামর্শ নেওয়া যায়, তাহলে কিন্তু তোমাদের জন্য জিনিসটা আরো ভালো হয়। অর্থাৎ তাদের সাথে একটু কথা বললে হচ্ছে তোমরা ডিপ্লোমা কোর্স সম্পর্কে বা পলিটেকনিক সম্পর্কে একটা আইডিয়া পাবা, কোন টেকনোলজি বা কোন সাবজেক্টে কি কি ধরনের পড়াশোনা হয় এই বিষয়গুলো সম্পর্কে তোমরা হচ্ছে ধারণা নিতে পারবা। ঠিক আছে, বা তারা কত পয়েন্ট ছিল তাদের কাছে এবং তারা ভর্তি পরীক্ষায় কত নাম্বার পাইছিল এবং সেই অনুযায়ী তাদের কিভাবে চয়েস লিস্ট সাজানো ছিল এবং হচ্ছে কোথায় চান্স হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারবা। তাহলে তুমি নিজে একটা আইডিয়া বা নিজে একটা হচ্ছে আর কি পাবা, হচ্ছে ওই একটা ধারণা পাবা। তো এর এর কারণে তোমাদের জন্য আমরা হচ্ছে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ আমরা খুলেছি, যেখানে হচ্ছে এরকম গত সালে আমাদের কোর্সে যারা ছিল, বিশেষ করে তারা, যেহেতু তারা শতভাগ সবাই হচ্ছে বর্তমানে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তেছে, তারা ওই গ্রুপটাতে সবাই আছে এবং হচ্ছে আরো সিনিয়র, তাদের থেকে সিনিয়র যারা আছে এবং হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ারের বিশেষ মেন্টর যারা হচ্ছে তোমাদের ক্লাসমেট, তারাও সেখানে যুক্ত আছে। তো এই গ্রুপটাতে যুক্ত হতে পারো এবং তোমার কোনো কিছু জানার বা হচ্ছে বোঝার প্রয়োজন হলে তুমি সেখানে পোস্ট করে তুমি কমেন্টে হচ্ছে রিপ্লাই পেতে পারো এবং হচ্ছে চাইলে তাদের সাথে হচ্ছে ইনবক্সে যোগাযোগ করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো এই গ্রুপটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তুমি এই গ্রুপটাতে এখনই যুক্ত হয়ে যেতে পারো এবং তোমার যে সিনিয়র বা তোমার যেখানে ভর্তি হওয়ার স্বপ্ন এবং সেখানে যারা বর্তমানে অধ্যয়নরত আছে তাদের সাথে হচ্ছে বিভিন্ন রকমের পরামর্শমূলক কথাবার্তা বলতে পারো। ওকে, তো এখানে আমাদের পদার্থবিজ্ঞানের কোন প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে ত্বরণের একক কোনটা, ত্বরণের একক কোনটা। ওকে, তো এখানে আমাদের যে ত্বরণের একক, আমরা হচ্ছে গতির যে অধ্যায়টা ছিল পদার্থবিজ্ঞানে, তৃতীয় অধ্যায় মেবি আমাদের গতি ছিল, পড়ছিলাম। তো সেখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো ছিল। ওকে, তো এখানে আমাদের যে এককগুলো দেওয়া আছে তার মধ্যে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক যেটা আর কি, সেটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো কেজিটা হচ্ছে আমাদের কি ওই ওজন হচ্ছে আমাদের যে কেজি, কিলোগ্রাম আর কি, যেটা হচ্ছে আমাদের কি ওই ভরের একক, অর্থাৎ পদার্থের যে ভরের একক সেটা আর কি। তো আচ্ছা, তো এখানে আমাদের ব্যাখ্যাটা দেখো, সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের যে পরিবর্তনের যে হার, সেটাই মূলত হচ্ছে কি ত্বরণ। তো ত্বরণের আন্তর্জাতিক এসআই একক যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একক আর কি, তো একক হলো হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা হচ্ছে এই জিনিসটাই দেখলাম। আর এখানে আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড যেটা আর কি স্কোয়ার না, শুধু হচ্ছে ইনভার্স ওয়ান যেটা, এটা হচ্ছে বেগের একক। এটা হচ্ছে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ইনভার্স টু এটা হচ্ছে ত্বরণের একক এবং হচ্ছে ইনভার্স ওয়ান যেটা সেটা হচ্ছে কি বেগের একক। ওকে, আচ্ছা, এরপর আসো আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল, সেটা ছিল এরকম যে স্বাভাবিক বয়স্ক লোকের, ঠিক আছে, মানে হচ্ছে একজন একজন অ্যাডাল্ট, একজন নর্মাল অ্যাডাল্ট, সুস্থ অ্যাডাল্ট, একজন সুস্থ এবং হচ্ছে অ্যাডাল্ট ব্যক্তির ক্ষেত্রে চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত, আমার কথা কিন্তু বলে নাই। ঠিক আছে, যেহেতু আমি চশমা ইউজ করতেছি, তাহলে হচ্ছে এই প্রশ্নের জন্য আমি হচ্ছে সুস্থ স্বাভাবিক ব্যক্তি না। ওকে, তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে যে চোখের স্পষ্ট দৃষ্টির যে ন্যূনতম দূরত্ব, সেই দূরত্বটা কত। এটা আমাদের হচ্ছে লেন্সের যে অধ্যায়টা আছে আমাদের পদার্থ বিজ্ঞানে, হচ্ছে অষ্টম কিংবা নবম অধ্যায় যেটাই হোক, তো ওইখানে হচ্ছে আমরা পড়ছিলাম বা ওইখানে আমাদের আছে। তো সেটাকে ন্যূনতম দূরত্ব হচ্ছে কি 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন টাইপের। তো এখানে হচ্ছে কি 25 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার যে প্রশ্নের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এখানে ব্যাখ্যাটা হচ্ছে কি একজন সুস্থ ও স্বাভাবিক চোখের বয়স্ক মানুষের ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে কি, যেটাকে আমরা হচ্ছে ইংরেজিতে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন বলে থাকি, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ 25 সেন্টিমিটার এর চেয়ে কাছের কোনো বস্তু মানুষ সাধারণত স্পষ্ট দেখতে পায় না। অর্থাৎ তুমি যদি কিছু স্পষ্ট দেখতে চাও, তাহলে সেটা মানে
একদম ক্লিয়ারলি দেখার জন্য সেটা তোমার থেকে তোমার চোখের সেইখান থেকে সেটা কমপক্ষে 25 সেন্টিমিটার দূরত্ব থাকলে সেটা স্পষ্ট দেখতে পারবা। 25 সেন্টিমিটার যত কাছাকাছি আসবে, যেমন যত কাছে নিবা তত হচ্ছে অস্পষ্ট লাগবে, মানে আর কি সেটা ঘোলা ঘোলা দেখা যাবে। মানে চোখের যত কাছে আনবা তত কিন্তু সেটা কিন্তু বোঝা যাবে না, তোমার চোখটা ফোকাস করতে পারবে না। এটা হচ্ছে ন্যূনতম স্বাভাবিক মানুষের স্বাভাবিক দৃষ্টির যে ন্যূনতম দূরত্বটা, অর্থাৎ বস্তুটাকে তুমি যদি সঠিকভাবে দেখতে চাও তাহলে সেটা তোমার চোখ থেকে ন্যূনতম 25 সেন্টিমিটার দূরত্বে থাকতে হবে। অবশ্যই তোমাকে হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক হতে হবে, আমার মতো চাশমিশ বা আমার মতো চশমা ইউজ করা ব্যক্তি হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এরপর আসো পরবর্তী যে প্রশ্নটা পদার্থবিজ্ঞানের জন্য ছিল বা পদার্থবিজ্ঞান টপিক থেকে ছিল, সেটা ছিল আমাদের সুরমা সেটের 56 নম্বর প্রশ্নটা। টোটাল 70টা এমসিকিউ আমাদের থাকে। টোটাল 70টা এমসিকিউ এর যে প্রত্যেকটা এমসিকিউ এর মান হচ্ছে 70 করে 1 করে, অর্থাৎ টোটাল 70টা এমসিকিউ এর জন্য 70 মার্ক, ভর্তি পরীক্ষার জন্য 70 মার্কের এমসিকিউ। এবং টোটাল যেহেতু আমাদের 100 মার্কের উপর পরীক্ষা হয়, বাকি যে 30 মার্ক এটা হচ্ছে তোমার জিপিএ এর উপর কাউন্ট হয়। কিসের উপর? জিপিএ। এসএসসিতে যে এসএসসির রেজাল্টের পর বা এসএসসির যে রেজাল্টটা তোমার দিবে, সেখানে তুমি যে জিপিএটা পাবা, যে পয়েন্টটা পাবা, সেই পয়েন্টটার উপর ভিত্তি করে 30 মার্কার নির্ধারণ হয়। তাহলে 30 মার্ক কিভাবে নির্ধারণ হয়? তুমি সর্বোচ্চ কত পেতে পারো? সর্বোচ্চ তুমি হচ্ছে জিপিএ 5 পেতে পারো, 5.00 এটা পেতে পারো সর্বোচ্চ, ঠিক আছে? তো এর সাথে যে 30টা হিসাব হয় সেটা হচ্ছে মূলত 6 একক দ্বারা হচ্ছে গুণ হয়, ঠিক আছে? ধরো হচ্ছে 5 × 6, তোমার প্রাপ্ত পয়েন্ট 5, প্রাপ্ত জিপিএ এটা হচ্ছে তোমার জিপিএটা আর কি, তুমি ধরো হচ্ছে জিপিএ 5 পাইছো, তো এই জিপিএ এর সাথে 6 একক দ্বারা গুণ করা, তুমি যাই পাও 6 একক দিয়ে গুণ করে এখানে হচ্ছে সর্বোচ্চ 30 পর্যন্ত পেতে পারো। তো এখন তোমার যদি জিপিএ কি হয়, ধরো হচ্ছে তুমি জিপিএ 4 পাইছো, তো এখানে 6 দ্বারা গুণ করবা, তাহলে কত হবে? 4 6, এটা কি হবে? 4 6 যা 24, তো 24 এরকম। 4.5 পাইলে 4.5 কে 6 দ্বারা গুণ করো, যদি কেউ 3.5 পাও তাহলে 3.5 কে হচ্ছে 6 দ্বারা গুণ করো, যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার এই বাকি 30 এর মধ্যে 70 টা এমসিকিউ এ বাকি 30 এর মধ্যে ওই তোমার জিপিএ কাউন্ট অনুযায়ী সেই মার্কটা নির্ধারণ হবে, এবং এই দুটা যোগ করে 100 এর মধ্যে তোমার যে মেধা তালিকা তৈরি হবে, সেই 100 এর মধ্যে ওই নাম্বারটা তোমার হচ্ছে কি যুক্ত হবে, অ্যাড হবে। ওকে, আচ্ছা। তো এখানে পরবর্তী প্রশ্নটা কি ছিল, যে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? অর্থাৎ বায়ুর চাপ পরিমাপ করা হয় যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রটার নাম কি? ঠিক আছে, তো এটা আমরা জানি ব্যারোমিটার, ঠিক আছে, জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। ব্যারোমিটার নামে একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা দিয়ে আমরা হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করে থাকি। থার্মোমিটার দিয়ে আমরা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করি, ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের যে অন্যান্য দুইটা আমাদের কি আছে যন্ত্রের নাম দেওয়া আছে, সেই যন্ত্রগুলো দিয়ে আমরা কি করে দেখি একটু ব্যাখ্যা থেকে। বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য হচ্ছে আমরা ব্যারোমিটার ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের থার্মোমিটার দিয়ে হচ্ছে আমরা তাপমাত্রা, সিসমোমিটার দিয়ে হচ্ছে আমরা কি করি, ভূমিকম্পের তীব্রতা হচ্ছে পরিমাপ করার জন্য সিসমোমিটার ইউজ করা হয়। এই হচ্ছে বিষয়। ওকে, তো এখানে সঠিক উত্তর কোনটা এই প্রশ্নের জন্য? ব্যারোমিটার। কেমন? এরপর দেখো আমাদের কোন প্রশ্নটা ছিল পদার্থবিজ্ঞানের থেকে, অর্থাৎ সুরমা সেটের ক্ষেত্রে যে লাস্ট প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে 70 নাম্বার লাস্ট প্রশ্ন, এবং সুরমা সেটের ওই লাস্ট প্রশ্নটা পদার্থবিজ্ঞানের যে বিষয় বা পদার্থবিজ্ঞান থেকে আর কি হয়েছিল। তো এটা হচ্ছে কি, গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, তো এটা কোন বলের উদাহরণ? এখানে একটা গল্প তোমাদের মনে আছে না? নিউটন নিউটন হচ্ছে আপেল গাছের নিচে বসেছিল, তার মাথায় হচ্ছে গাছ থেকে একটা আপেল তার মাথায় পড়ছিল। তখন সে কি কি আবিষ্কার করছিল, কি কোন সূত্র তৈরি করছিল? সে হচ্ছে অভিকর্ষজ বলের যে সূত্রটা, সেটা কিন্তু সে তৈরি করছিল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে মহাকর্ষ বা অভিকর্ষ এই যে ব্যাপারটা আছে, এই বিষয়টা হচ্ছে আমাদের এর সাথে সম্পর্কিত, তাই না? ওকে, তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সার কি পাচ্ছি? দেখো এখানে কি আছে, আমাদের মহাকর্ষ, তড়িৎচুম্বক বল, চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো আছে। তাহলে দেখো এটা হচ্ছে আসলে মহাকর্ষ অভিকর্ষ যে ব্যাপারটা সেটার সাথে সম্পর্কিত। তাহলে মহাকর্ষ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বা সঠিক অপশন। ব্যাখ্যাটা কি দেওয়া আছে, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ, সেই আকর্ষণ বলকে মহাকর্ষণ বল বলে, আর পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বলে, যা মহাকর্ষেরই একটা রূপ। এটার সঠিক একদম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা, সেটা কিন্তু আসলে মহাকর্ষ না। আমি কিন্তু ব্যাখ্যার সময় বা শুরুতে বললাম হচ্ছে কি, অভিকর্ষটা কিন্তু শতভাগ সঠিক অ্যান্সার। অভিকর্ষ অভিকর্ষ কিন্তু শতভাগ সঠিক অ্যান্সার। শতভাগ সঠিক অ্যান্সার হচ্ছে কি অভিকর্ষ। অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ এই চারটা অপশনের মধ্যে যদি মহাকর্ষ অভিকর্ষ দুইটাই থাকতো, তাহলে কিন্তু অবশ্যই অভিকর্ষ এইটাই তোমাকে কি করতে হইতো, টিক চিহ্ন দিতে হইতো। কারণ এটা একটা ফল থেকে হচ্ছে কি, ফল থেকে আর কি, ফলটা গাছ থেকে ফলটা মাটিতে পড়ছে, তাহলে এখানে গাছ এবং হচ্ছে মাটি অর্থাৎ পৃথিবীর মধ্যকার আকর্ষণ বুঝেছে, একটা বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণটা আর কি আছে সেটাকে বুঝাইছে। তো পৃথিবীর সাথে একটা বস্তুর যে আকর্ষণ বল বা আকর্ষণ, সেটাকে কিন্তু আসলে কি বলে, এই যে দেখো এখানে ব্যাখ্যা মধ্যে আছে অভিকর্ষজ বল বা অভিকর্ষ বলা হয়। আর মহাকর্ষ কোনটা? মহাবিশ্বের
অর্থাৎ প্ল্যানেট টু প্ল্যানেট, চাঁদের সাথে পৃথিবী বা হচ্ছে ওই চাঁদের সাথে জুপিটার বা এরকম প্ল্যানেট টু প্ল্যানেট বা মহাবিশ্বের যে কোনো প্রান্তের একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে আকর্ষণ বা বিকর্ষণ বল বা আকর্ষণ বল, সেটা হচ্ছে কি মহাকর্ষ। তো এখানে আর কি হচ্ছে আমাদের তখন ওই মহাকর্ষ বলতো। তবে যেহেতু এখানে আমাদের এই অপশনগুলোর মধ্যে হচ্ছে অভিকর্ষ, অর্থাৎ অ্যাকুরেট যেটা শতভাগ সঠিক আছে সেটা নাই, কিন্তু মহাকর্ষটা দেওয়া আছে। তো মহাকর্ষ এবং অভিকর্ষ যেহেতু একই টাইপের বা একই ধরনের, অর্থাৎ এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে যা মহাকর্ষেরই একটা রূপ। তো এই কারণে আমরা হচ্ছে মহাকর্ষটাকে হচ্ছে সিলেক্ট করছি। ঠিক আছে, তবে মহাকর্ষ এবং অভিকর্ষ দুইটা যদি থাকতো তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমাদেরকে অভিকর্ষ সিলেক্ট করতে হবে, কারণ অপশনের পরিবর্তন যদি আমাদের প্রশ্ন কমনও আসে বিগত সালের প্রশ্ন থেকে, তো সেখানে কিন্তু এরকম ট্রিক্স থাকবে, এগুলো মনে রাখবা। তারপর অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রেও আমাদের এই ধরনের বিষয়বস্তু থাকবে, ট্রিক্স থাকবে, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা এই জন্য এরকম কিন্তু আসলে লেজিম আর কি লেজ সঠিক একদম দু একটা প্রশ্ন এরকম থাকে ট্রিক্স আকারে। ওকে, আর যদি আমাদের মহাকর্ষ না থাকে অভিকর্ষ থাকতো তাহলে তো কোনো টেনশন নেই, শুধু অভিকর্ষ দিতাম। তো এই হচ্ছিল আমাদের কি যে প্রশ্নগুলো ছিল আর কি পদার্থ বিজ্ঞান থেকে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে, যে প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 2025 সালে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে এবং তাদের জন্য যে প্রশ্নটা ছিল সেখান থেকে পদার্থ বিজ্ঞানের যে 10টা প্রশ্ন এসেছিল সেই 10টা প্রশ্নের সমাধান বা সেই 10টা প্রশ্ন এবং উত্তর হচ্ছে আমরা দেখলাম। তা আমরা দেখি 10টা দেখছিলাম কিনা। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এবং হচ্ছে 10টা হচ্ছে 11টা দেখছি আর কি। তো এখানে আমাদের 11টা আসছিল। তো যদিও বিজ্ঞান থেকে 20 মার্ক এবং রসায়ন আর পদার্থ দুইটা মিলে 10টা 10টা টোটাল 20টা আসার কথা স্বাভাবিক নিয়মে, তবে আর কি আমাদের পদার্থ বিজ্ঞান থেকে একটা বেশি ছিল আর কি, হচ্ছে 11টা ছিল। পদার্থবিজ্ঞান টপিকগুলো থেকে 11টা আমরা পাইছিলাম এবং দেখা গেছে যে রসায়ন বিজ্ঞান থেকে হচ্ছে আমাদের 9টা আসছিল। অথবা একটা প্রশ্ন এমন ছিল যে পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের এই যে টপিকটা, এই যে প্রশ্নটা, এটা কিন্তু আসলে আমরা রসায়নের ক্ষেত্রেও চিন্তা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখি এখানে 11টা হলে আমরা যদি এটাকে রসায়নে চিন্তা করি তাহলে রসায়নে 9টা, এটা যোগ করে 10টা, ওইখানে 10টা এখানে 10টা, এরকম। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের মূলত যেভাবে মানবন্টন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এমসিকিউ আসবে। ওকে, তো আশা করি তোমাদের এই যে পদার্থবিজ্ঞানের টপিকের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের জন্য যে কিভাবে প্রস্তুতি নিলে এবার তোমরা হচ্ছে ভালো করতে পারবা একটা ধারণা তোমাদের দিবে। আর আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অথবা তুমি যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকো তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো এবং হচ্ছে নিয়মিত পোস্টগুলো চেক করো। তো আমরা হচ্ছে অন্যান্য আরো যে বিষয়গুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, এই ধরনের হচ্ছে আমরা ভিডিও তোমাদের জন্য আনবো এবং হচ্ছে তোমরা সেখান থেকে আরো অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে ধারণা পাবা। এবং এই প্রশ্নটা অর্থাৎ গত বছরের যে প্রশ্নটা ছিল সেটা প্রশ্ন যদি তোমরা পিডিএফ আকারে বা হচ্ছে প্রশ্নটা তোমরা একটু দেখতে চাও, প্লাস হচ্ছে তোমাদের ওই প্রশ্ন অনুযায়ী কোন যে সাবজেক্টগুলো থেকে আমাদের প্রশ্ন এসেছে সেই সাবজেক্টের কোন, এখানে আমাদের টোটাল 11টা প্রশ্ন দেখলাম, 11টা প্রশ্ন আসলে তো আমাদের 11 ধরনের টপিক। ঠিক আছে, অর্থাৎ আমাদের পদার্থ বিজ্ঞানের পুরো সিলেবাস যেটা আর কি, তোমরা যারা ভোকেশনাল আছো তোমাদের 9-10 দুইটা মিলাই কিন্তু আসলে পদার্থ বিজ্ঞান, আর এসএসসি জেনারেল যারা তাদের তো পুরোটাই এসএসসি সিলেবাস। তো এখানে আমাদের যত পদার্থ বিজ্ঞানের মূল বইয়ে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো হয়েছে। তাহলে কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন বা কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয়েছে এই অনুযায়ী ধারণা নিয়ে কিন্তু আমাদের ওই অধ্যায়টা বা ওই টপিকটাকে গুরুত্বপূর্ণ এরকম বিশ্লেষণ আকারে আমরা একটা হচ্ছে তোমাদের জন্য অ্যানালাইসিস সাজিয়েছি। তো সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবা। এবং হচ্ছে তোমাদের যে কমিউনিটির কথা বললাম, অর্থাৎ তোমরা যারা হচ্ছে এবার ডিপ্লোমা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে বা ভর্তি হওয়ার জন্য হচ্ছে তোমরা আর কি ইচ্ছা পোষণ করতেছো, তাদের জন্য আমরা একটা কমিউনিটি তৈরি করছি যেখানে তোমরা হচ্ছে তোমাদের সিনিয়র বা আমাদের সাথে গত বছর যারা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে ছিল এবং বর্তমানে যারা হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হচ্ছে ডিপ্লোমা কোর্স করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি। তো সেটার লিঙ্কও আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখানে হচ্ছে তোমরা লিঙ্কে ক্লিক করে ফেসবুকে হচ্ছে জয়েন নিতে পারবা। এবং আরো কিছু জানা থাকলে আমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ার কোর্স সম্পর্কে এবং হচ্ছে বই সম্পর্কে জানতে হলে আমাদের যে কোর্সের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো সেখান থেকে কোর্সের যে বিষয়বস্তুগুলো চেক করতে পারো, অথবা আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে SMS দেওয়ার মাধ্যমে তোমরা হচ্ছে জেনে নিতে পারবা। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য যে সাবজেক্ট আরো আছে আমাদের রসায়ন বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা এবং একটা স্পেশাল একটা হচ্ছে টপিক অ্যাপটিটিউড টেস্ট, তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আমাদের সাথেই থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।